হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইজ এডুকেশন ল্যাব। আজকে আমরা পিএসসি ফুড সাপ্লাই এসআই এর 8 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে আমি 2011 সালের যে জনগণনা বা সেন্সাস তার সম্পর্কে ডিটেলস আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় একটা থেকে দুটো প্রশ্ন পাবে। এখন থেকে তোমরা আমাকে ফলো করতে পারবে আনএকাডেমিতে। আনএকাডেমি হলো ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এর জন্য তোমাদের শুধু প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আনএকাডেমি অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং আমার নাম দিয়ে সার্চ করতে হবে, অর্থাৎ আমার নাম মোহাম্মদ মহসিন হোসেন। এই নাম দিয়ে সার্চ করলে তুমি আমাকে দেখতে পাবে। এখানে আমি আমাদের পেড ভার্সন নোটস এবং অন্যান্য সমস্ত নোটস দিয়ে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে আলোচনা করে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা, তোমরা যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তার জন্য ডিটেলস ক্লাস দিয়ে তোমাদের যে স্বপ্ন ডব্লিউবিসিএস হওয়া বা আদার্স এক্সামে পাস করা, সেই স্বপ্ন পূরণে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে থাকি। আশা করছি তোমরা সেটা খুব পছন্দ করবে। তো আজকের আলোচনা শুরু করা যাক। যে 1872 সালে ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল, কিন্তু সেটা নিয়ম নীতি মেনে হয়নি। নিয়ম নীতি মেনে প্রথম আদমশুমারি বা সেন্সাস হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে প্রশ্ন হলো, এই যে সেন্সাস শুরু হয়েছিল ভারতবর্ষের প্রথম, সেটি কোন গভর্নর জেনারেলের আমলে শুরু হয়েছিল, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো, সর্বশেষ যে জনগণনা হয়েছিল সেটা 2011 সালে, অর্থাৎ আমাদের যে লাস্ট সেন্সাস বা জনগণনা হয়েছিল 2011 সালে, এবং সেটি ছিল কততম জনগণনা? না, 15তম জনগণনা। সবকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি, অর্থাৎ সবকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট। 2011 সালের ভারতীয় যে আদমশুমারি হয়েছিল তার প্রারম্ভিক তথ্যাবলী প্রকাশিত হয় কবে? না, সেটি হয়েছিল 31শে মার্চ 2011 সালে। তাহলে দেখো তারপরে কি আছে, এই আদমশুমারিতে অর্থাৎ 2011 সালের আদমশুমারিতে কি হয়েছিল, যে স্বাধীন ভারতে সর্বপ্রথম জাতপাত সংক্রান্ত জনগণনা শুরু হয়। এর আগে কোনোদিন হয়নি। স্বাধীনতার পূর্বে একবার হয়েছিল, সেটা 1931 খ্রিস্টাব্দে, কিন্তু স্বাধীনতার পরে এই প্রথম হলো 2011 খ্রিস্টাব্দে। সেই জনগণনার কিছু বেসিক্স জিনিস আমি এখানে তুলে ধরছি। সেটা হলো, মোট জনসংখ্যা কত? না, 121 কোটি। যে মোটামুটি জনসংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 121 কোটি ছাড়িয়ে গেছে, এখন আরও বেশি হয়ে গেছে। তবে 2011 সালের জনগণনা অনুযায়ী এইটি ছিল মোট জনসংখ্যা। পুরুষদের জনসংখ্যা কত? প্রায় 51.54%, এবং সংখ্যাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। মহিলাদের সংখ্যা কত ছিল? 48.46%, এবং জনসংখ্যাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যেটা চাইল্ড, অর্থাৎ 0 থেকে 6 বছরের শিশুদের যে সংখ্যা, সেটা কত ছিল? 158.8 মিলিয়ন। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো জানলাম। এই টোটাল আমরা হ্যান্ড রিটেন নোটস, যেটা আমাদের আদার্স নোটগুলো দেখেছো কত ভালো নোটস, সেটা আমরা তোমাদের জন্য তৈরি করছি, এবং এই পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ফ্রি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি এরকম আরও সুন্দর সুন্দর নোটস তোমাদের সামনে নিয়ে আসবো। ইকোনমিক্সের নোটসও রেডি হচ্ছে বাংলা ভার্সানে। শুধু তোমাদের সাপোর্ট চাই। আনএকাডেমিকে আমাকে ফলো করো, এই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তাহলে দেখো ফ্রেন্ডস, তারপরে কি আছে, যে 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেই অনুযায়ী যে ভারতের মোট জনসংখ্যা, সেটি পৃথিবীর জনসংখ্যার কত শতাংশ? না, 17.5%। অর্থাৎ এই পৃথিবীর যে জনসংখ্যা আছে তার মধ্যে ভারতের জনসংখ্যা হলো 17.5%। মোট জেলার সংখ্যা কত? 640টি। এখন হয়তো একটা দুটো বেড়ে যেতে পারে, তবে সেই অনুযায়ী, অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী 640টি জেলা ছিল। শহরের সংখ্যা ছিল 5,924টি। গ্রামের সংখ্যা ছিল 6.41 লক্ষ। আর যে ধর্ম অনুযায়ী জনসংখ্যার যে একটা পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা একবার ইনফরমেশনের জন্য দেখে নেবে। তারপরে দেখো, 6 বছরের যে কম বয়সের শিশু, তাদের যে সংখ্যা, সেটা আমরা একটু আগেও বলেছিলাম, এখানেও বলছি, যে 15,88,00,000, এবং সেটি মোট যে জনসংখ্যা আছে তার মোটামুটি 13%। আর সবচেয়ে কম, অর্থাৎ 6 বছর বয়সীদের কম জনসংখ্যা, এমন শিশুদের সংখ্যা কম আছে কোথায়? কলকাতায়। সেখানে আছে কত? 6.69%। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কলকাতায় এই শিশুদের সংখ্যা সবথেকে কম আছে। সর্বোচ্চ জনবহুল জেলা কোনটি? না, মহারাষ্ট্রের থানে। আর দ্বিতীয় সর্বোচ্চ হলো আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা। আর সর্বনিম্ন জনবহুল জেলা কোথায়? দিবাং ভ্যালি, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। সেখানে জনসংখ্যা সবথেকে কম সেই জেলায়।
এখন আমরা দেখে নেব সর্বোচ্চ জনবহুল 6টি রাজ্য, অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী, অর্থাৎ প্রথম কে, দ্বিতীয় কে, তৃতীয় কে। তাহলে সবথেকে বেশি জনসংখ্যা আছে উত্তরপ্রদেশে 16%, 16.5% প্রায়। তারপরে আছে মহারাষ্ট্রে 9%, তারপরে আছে বিহারে 8%, আর আমাদের পশ্চিমবঙ্গ 4 নম্বর স্থানে আছে জনসংখ্যার বিচারে। তারপরে আছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। এই সিকোয়েন্সটা তোমরা একবার মনে রাখবে। তারপরে দেখো যে এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হারের উপরে প্রথম এবং শেষ 5 রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একটা তালিকা আমি এখানে দিয়েছি। যে যে এক দশক অর্থাৎ 2001 সাল থেকে 11 সাল পর্যন্ত, এই যে এক দশক 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার কেমন হয়েছে। সেই জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি হয়েছে মেঘালয়, অর্থাৎ প্রায় 27.82%। তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশে 25%, বিহারে হয়েছে 25%। আর এখানে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বেশি হয়েছে, দেখো বেশি নয়, মানে একটা আমি এখানে দিয়েছি, দেখো 6%, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়েছে 6.68%। আমি পয়েন্টের পরে জাস্ট আমি কমন সংখ্যাগুলো বলছি, 6% বলছি, তোমরা একবার দেখে নেবে, 6.23% যেটা আমি বললাম। আর সব থেকে কম দেখো যে জনসংখ্যা যে বৃদ্ধির হার, সেই পার্সেন্টেজ সব থেকে কম কোথায় আছে, সেটা একদম সব থেকে কম আছে নাগাল্যান্ডে। সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস রান করছে, অর্থাৎ সেখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ কমছে। সেটি কোথায়? নাগাল্যান্ডে, অর্থাৎ -47%। তাহলে এই নাগাল্যান্ডে হলো জনসংখ্যার নেগেটিভ বৃদ্ধির হার দেখা যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে না বরং কমছে। তাহলে আমরা এগুলো দেখে নিলাম। কথা বলি যে আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো নোটস তৈরি করছি বাংলা ভার্সানে, এবং সেগুলো যাতে প্রত্যেকটা ক্লাসের শেষে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায় সেগুলো আমি ভাবছি। এবং প্রচুর পরিশ্রম করে আমাকে যে আমার কাজের সময়ের বাইরে থেকে, অর্থাৎ যে আমি একটা জব করি তার বাইরে থেকে সময় বার করে আমাকে এগুলো করতে হচ্ছে, শুধু তোমাদের জন্য করছি। এবং বাংলার প্রথম ইউটিউবার হিসেবে আমি এই যে তোমাদের সামনে যে পরীক্ষা আছে, অর্থাৎ যে পিএসসি ফুড সাপ্লাই এসআই এর বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার পরীক্ষা হবে হয়তো 3-4 মাস বা 5 মাস পরে। তো তার জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকতে চাইছি, কারণ তোমাদের সমস্ত গাইডেন্স আমি দিতে চাইছি। এটুকু আমি করব, শুধু তোমাদের একটু সাপোর্ট চাই। যেটা তোমরা দেখেছো যে একটু আগেই যে আনএকাডেমির প্ল্যাটফর্মে আমি নতুন ক্লাস শুরু করেছি, এবং সেই রিলেটেড আরও জিনিস আমি পরে বলছি যে কী কী ক্লাস শুরু করেছি। তো তোমরা শুধু সেখানে গিয়ে আমাকে একবার ফলো করে আসবে। তাহলে ফ্রেন্ডস, এখন এই আজকের আলোচনার সবথেকে ইম্পর্টেন্ট পার্টটি এখনই হতে চলেছে, কারণ এখানে আমি একটা টেবিলসের মাধ্যমে 2011 সালের যে জনগণনা হয়েছিল তার টোটাল ইনফরমেশনটা একটা টেবিলের মধ্যে এনেছি, যেটি পড়লে তোমাদের পরীক্ষার যে সমস্ত কোশ্চেন আসবে এই টেবিল থেকেই আসবে, বাইরে আর কিছু পড়ার দরকার নেই। শুধু এই টেবিলটা যদি একবার মুখস্থ করে যাও, তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এই পিডিএফটি তো আমি লিঙ্ক তার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, এবং ভিডিও ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানের প্রথম কমেন্টে তোমরা যে সমস্ত লিঙ্কগুলো দিচ্ছি সবগুলোই একবার করে দেখবে। সব কটা লিঙ্কই ইম্পর্টেন্ট, তোমরা সব কটা লিঙ্ক একবার করে দেখে নেবে। তা দেখো এখানে মোট জনসংখ্যা, এখানে আমরা দেখব রাজ্যগুলির কি পরিমাণ আছে, কোথায় কম কোথায় বেশি। এখানে দেখব কেন্দ্রশাসিত অঞ্চলে কিভাবে আছে, অর্থাৎ কোথায় বেশি আছে কোথায় কম আছে। তাহলে জনসংখ্যা সবথেকে বেশি আছে যে রাজ্যে, সেটা হলো উত্তরপ্রদেশ, আর কম আছে কোথায়? সিকিম। আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে বেশি, আর লাক্ষাদ্বীপে সবথেকে কম। জনসংখ্যা বৃদ্ধির হার দেখো, এখানে আমি ভারতবর্ষের হারটাও দিয়ে দিয়েছি যে 17.64%, অর্থাৎ এক দশকে 2001 থেকে 2011 সাল পর্যন্ত 10 বছরের মধ্যে, অর্থাৎ এক দশকে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছে 17.64%। এবং যেটি রাজ্যগুলি আছে সেখানে সবথেকে বেশি কে? মেঘালয়। একটু আগে আমরা পড়লাম মেঘালয়ে 27.82%, সেখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রতি দশকে, অর্থাৎ লাস্ট দশকে। আর নাগাল্যান্ডে হচ্ছে সবথেকে কম, সেখানে নেগেটিভ বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি হলো দাদরা এবং নগর হাভেলি, যেখানে 55.5% হারে বৃদ্ধি পাচ্ছে। আর লাক্ষাদ্বীপের সবথেকে মোটামুটি কম, 6.23%। তাহলে এটা আমরা দেখলাম জনসংখ্যা বৃদ্ধির হার। এখন জনঘনত্ব কিভাবে আছে সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখব ভারতের জনঘনত্ব কত, 382 জন। এটি নির্ণয় করা হয় কিভাবে না, প্রতি বর্গ কিলোমিটারে কত সংখ্যক জনগণ বাস করে সেটি হলো জনঘনত্ব। তাহলে আমরা এখানে দেখছি যে জনঘনত্ব সবথেকে বেশি কোথায় আছে না, বিহারে কত জনঘনত্ব আছে না 1102 জন। অরুণাচল প্রদেশের সবথেকে কম, মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে সবথেকে বেশি, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সবথেকে কম।
লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও ভারতে হলো 940 জন, অর্থাৎ প্রতি 1000 পুরুষের মধ্যে কতজন নারী বাস করে সেটি হলো এই লিঙ্গ অনুপাত। কেরালায় সব থেকে বেশি, অর্থাৎ সেখানে 1084 জন, অর্থাৎ সেখানে 1000 জন পুরুষ আর 1084 জন মহিলা এই অনুপাতে আছে। হরিয়ানা সব থেকে কম 877 জন। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আছে পন্ডিচারিতে আছে 1038, আর দমন দিউতে সব থেকে কম 618 জন। তারপরে আমরা আসবো সাক্ষরতার হার বা লিটারেসি রেট। 74.04 হলো ভারতের যে সাক্ষরতার হার, সেটি সব থেকে বেশি আছে কেরালায় 93.91%, সব থেকে কম আছে বিহারে 63.82%। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল ধরি তাহলে লাক্ষাদ্বীপে সব থেকে বেশি, অর্থাৎ 92.28%, এবং দাদরা ও নগর হাভেলিতে সব থেকে কম 77.65%। এই ছকটি তোমরা মুখস্থ করে নেবে অবশ্যই। বারবার বলছি, এই ছকটি যদি মুখস্থ করতে পারো তোমাদের পরীক্ষার সমস্ত কোশ্চেন এই সেন্সাস থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো মহিলা সাক্ষরতার হার। মহিলা সাক্ষরতার হার ভারতবর্ষে হলো 65.46%, যেটি ভারতবর্ষের মোট সাক্ষরতা হার, এবং এখানে যে পুরুষ সাক্ষরতার হার দেওয়া আছে তার থেকে সামান্য কম, বেশ কম আছে এখানে। সবথেকে বেশি নারী সাক্ষরতা হার আছে কেরালায় 91.98%। আর মহিলা সাক্ষরতার হার সবথেকে কম কোথায়, ভেরি ইম্পর্টেন্ট, রাজস্থান 52.66%। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ধরি তাহলে লাক্ষাদ্বীপে হলো সবথেকে বেশি নারী সাক্ষরতার হার, আর দাদরা নগর হাভেলিতে সবথেকে কম নারী সাক্ষরতার হার। এখন এরপরে আমি এখান থেকে এখানে চলে আসছি, অর্থাৎ পুরুষ সাক্ষরতার হার, সেটি ভারতবর্ষে আছে 82.14%। অর্থাৎ এখানে দেখছি মহিলা সাক্ষরতার হার 65, এখানে 82, অর্থাৎ অনেক ডিফারেন্স আছে। কেরালায় এখানে সব থেকে বেশি 96%, বিহারে কম, এখানে বললাম রাজস্থানে কম নারী সাক্ষরতা, আর পুরুষ সাক্ষরতা বিহারে কম 73.37%। আর যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি তাহলে লাক্ষাদ্বীপে সব থেকে বেশি। আর দুটো টেবিল আমরা পড়ব, দুটো প্যারামিটার আমরা পড়ব, সেটি হলো বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা প্রথমে পড়েছিলাম কি না, এক দশকে কত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এখানে বলছি বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, সেটি দেখো 1.64% ভারতের রেটটি। আর সব থেকে বেশি হচ্ছে কোথায়, মেঘালয়ে, সেখানে 2.49% হচ্ছে, অর্থাৎ প্রতি বছরে প্রায় 2.5 গুণ করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 2.49 করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এখানে কি আছে না, কেরালায় হলো সব থেকে কম, এখানে 0.48% করে জনসংখ্যা কি হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে হলো কম। আর দাদরা নগর হাভেলি আছে সব থেকে বেশি, আর লাক্ষাদ্বীপ আছে সব থেকে কম। তাহলে এখানে আমরা রাজ্যগুলির মধ্যে কি অবস্থা দেখলাম, আর এখানে দেখলাম কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কি অবস্থা আছে। এখন আরেকটি পয়েন্ট পড়ব, সেটি হলো 6 বছরের নিচে শিশুদের যে লিঙ্গ অনুপাত বা যেটা বলে আমরা সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও, সেটি ভারতের এর সংখ্যা হলো 914 জন। সব থেকে বেশি হচ্ছে মিজোরাম, অর্থাৎ 971, আর সব থেকে কম হলো হরিয়ানা 830। সো ফ্রেন্ডস, আমরা আজকের আলোচনার মাধ্যমে সেই সেন্সাস অর্থাৎ টোটাল যে ভারতবর্ষের জনগণনা সেটি শেষ করলাম। এখন যে ইনফরমেশনটি আমি লাস্টে দেবো বলেছিলাম সেটি হলো যে তোমাদের জন্য আমি একটা খুব সুখবর নিয়ে এসেছি। আমি পিএসসি ফুড সাপ্লাই পরীক্ষার জন্য তোমাদেরকে সাহায্য করব, এটা আমি আগে বললাম। এখন এখানে তো আমরা থিওরিটিক্যাল পোর্শন থেকে ক্লাস করাচ্ছি, তোমাদের জন্য আমি ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি। কিভাবে সেটি না, আমি ডেলি আনএকাডেমিতে 5টা-6টা করে লেসন দেবো, প্রতিটি লেসনে 10টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ দিনে তোমরা 50টা করে কোশ্চেন, এবং মাসের শেষে তোমরা 1500 থেকে 2000 কোশ্চেন, এবং তার সাথে এক একটা কোশ্চেন করতে করতে আমি 3-4টে করে ইনফরমেশান দেবো। সুতরাং তোমরা মাসে প্রায় 3 থেকে 4000 ইনফরমেশান পেয়ে যাবে। আর পরীক্ষা যদি 4 মাস পরে হয় তাহলে 4 16,000, আমি ধরছি 10,000ই হলো, বা 8 থেকে 10,000 যদি তুমি এমসিকিউ করে যাও বা জিকে মাথায় নিয়ে যাও, আমার মনে হয় না তোমাকে পরীক্ষায় কেউ 50-এর মধ্যে 40 নম্বর পেতে পারবে না, এরকম মনে হয় না। তোমরা সবাই এই 40-এর উপরে নাম্বার পাবে যদি আমার সেই মক টেস্ট বা যেটা প্র্যাকটিস সেট আমি রেগুলার বেসিসে আনএকাডেমিতে আপলোড করছি সেটা যদি তোমরা ফলো করো।
তাই এখনই আমাকে আনএকাডেমিতে আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাকে ফলো করো, আর এই মক টেস্টগুলো তোমরা রেগুলার ফলো করো। সেই মক টেস্টগুলো ওখানে আমি কোশ্চেন দেবো, কোশ্চেন দিয়ে 4টে অপশান বলবো, তোমরা মনে মনে একবার ভেবে নেবে কি উত্তর হবে। তারপরে আমি তো সাথে সাথেই কোশ্চেনগুলো পুরো ডিটেলসে বিশ্লেষণ করে উত্তর বলে দিচ্ছি। সুতরাং এগুলো তোমাকে সাহায্য করবে। বাংলার কোনো ইউটিউবার এখনও পর্যন্ত এইভাবে তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি, আমি তোমাদের সাহায্য করতে এগিয়ে আসছি পিএসসি ফুড সাপ্লাই পরীক্ষার জন্য বিশেষ করে। সুতরাং আমাকে তোমরা মোটিভেট করো, প্রচুর পরিমাণে লাইক দাও, শেয়ার করো এবং আনএকাডেমিতে আমাকে সাপোর্ট করো, তোমরা সেখানে আমরা ফলো করো। আমি এইভাবে তোমাদের এই পিএসসি ফুড সাপ্লাইয়ের অনেক ক্লাস নিয়ে আসবো, এক এক করে নিয়ে আসবো প্রচুর ক্লাস। তোমরা আমাদের সাথে থাকো, এটুকুই বলার আছে। সো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।